আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আজকে আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলছে, কারণ এই ক্লাসের মূল আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক সংখ্যা, যেটা আমাদের জন্য খুবই ডেঞ্জারাস একটা বিষয়। অনেকে আছে এই মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা ভালোভাবে ধারণা নাই, আবার অনেকে আছে যে মৌলিক সংখ্যা কোনগুলো এগুলা বের করাটা অনেকটা টাফ হয়ে যায়। তো আমি একটা ইজিয়েস্ট টেকনিক দেখাবো, যেটার মাধ্যমে খুব সহজে আমরা মৌলিক সংখ্যা বের করে ফেলতে পারবো। তো এইটা দেখার পরে আমি আশা রাখছি যে কারো মৌলিক সংখ্যা নিয়ে যে কনফিউশনটা ছিল মনের ভিতরে, এই কনফিউশনটা আর থাকবে না। তো মৌলিক সংখ্যা বের করার আগে আমরা একটু মৌলিক সংখ্যা জিনিসটা নিয়ে কথা বলার চেষ্টা করব। মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা কিন্তু অনেকেই অনেক ধারণা পোষণ করি। আমরা যদি মৌলিক সংখ্যার সংজ্ঞাটা বলি, তাহলে এক কথায় আমরা বলি যে যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকেই মৌলিক সংখ্যা বলে। তো এই সংজ্ঞা নিয়ে কারো কোনো মতবাদ নাই, তবে একটা জায়গায় কিন্তু মতবাদ তৈরি হয় যে তাহলে এক কেন মৌলিক সংখ্যা নয়? একও তো সেম সূত্রের মধ্যেই পড়ছে, আমরাও তো এককে এক এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না, তাহলে এক কেন মৌলিক সংখ্যা না? এটা নিয়ে কিন্তু অনেক জায়গায় অনেকের কনফিউশন আছে। ব্যক্তিগতভাবে আমার নিজেরও এটা ছিল। তো এটা নিয়ে আমি ডিপ রিসার্চ করার পর এটা আমি একবারে ভালোভাবে বুঝতে পেরেছি। তো এখন আমি মৌলিক সংখ্যার মূল যে সংজ্ঞাটা, এটাকে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এখন মৌলিক সংখ্যা জিনিসটা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যাকে, স্বাভাবিক সংখ্যাকে বলতে পারি, যে সকল স্বাভাবিক সংখ্যাকে ভাগ করলে শুধুমাত্র দুইটা গুণনীয়ক পাওয়া যায়, শুধুমাত্র দুইটা গুণনীয়ক পাওয়া যায়, এটাকেই বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে যতগুলা স্বাভাবিক সংখ্যা ভাগ করলে আমরা শুধুমাত্র দুইটা সংখ্যাই পাবো, শুধু দুইটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো যে কোনো সংখ্যাকে, ওইটাই মৌলিক সংখ্যা, এক কথায় সংজ্ঞা। এখন এটার উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে দুই তো একটা মৌলিক সংখ্যা, মোটামুটি সবাই জানি। এখন দুইকে দেখো চিন্তা করে, দুই এবং এক অর্থাৎ পৃথক দুইটা সংখ্যা দিয়েই শুধুমাত্র ভাগ করা যায়, একই রকম সংখ্যা না কিন্তু, আলাদা আলাদা দুইটি সংখ্যা দিয়েই শুধুমাত্র দুইকে ভাগ করা যায়, এই জন্য দুই মৌলিক সংখ্যা। তো এইটা যদি কেউ একবার বুঝতে পারো, তাহলে মৌলিক সংখ্যা নিয়ে এক কেন মৌলিক সংখ্যা নিয়ে কনফিউশন কারো থাকবে না। তারপর আমি যদি দেখি সাতের দিকে, সাতকে যদি আমরা ভাগ করি তাহলে শুধুমাত্র দুইটি সংখ্যা দিয়ে আমরা নিঃশেষে বিভাজ্য দিতে পারবো। তো নিঃশেষে বিভাজ্য কি, এটা যারা জানো তারা তো জানো, আর বাকিদের জন্য একটু বলে দিচ্ছি। নিঃশেষে বিভাজ্য হচ্ছে যে ভাগটা করার পর কোনো ভাগশেষ থাকবে না বা কোনো দশমিক আসবে না, ওইটাই হচ্ছে নিঃশেষে বিভাজ্য। একটা পূর্ণ সংখ্যা দিয়ে আরেকটা পূর্ণ সংখ্যাকে ভাগ করার পর যদি ভাগশেষ 0 হয়, তাহলে ওই সংখ্যাটাকে আমরা বলি নিঃশেষে বিভাজ্য সংখ্যা। তো এইখানে আমি যদি 7কে ভাগ করি, তাহলে শুধুমাত্র দুইটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, 7 and 1। ঠিক এরকম ভাবে আমি 5কে ভাগ করলে দুইটি সংখ্যা দিয়ে কেবল ভাগ করতে পারবো, 5 and 1। তো এক কথায় সংখ্যাটা, যে সংখ্যাকে শুধুমাত্র দুইটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এটা কি আমরা বলবো মৌলিক সংখ্যা। তো এখন তাহলে আমরা আলোচনায় আসি যে এক তাহলে কেন মৌলিক সংখ্যার অন্তর্গত না। কারণ চিন্তা করে দেখো, এককে শুধুমাত্র এক দিয়েই ভাগ করা যায়, এককে শুধুমাত্র এক দিয়ে ভাগ করা যায়। যারা গুণনীয়ক গুণিতক বুঝো তারা কিন্তু বিষয়টা বুঝার কথা, যেহেতু এটা আলাদা একটা আলোচনা, তাই আমি এটাকে এখানে আর আনছি না, শুধুমাত্র আমি বুঝানোর জন্য এই বিষয়টা একটু তুললাম যে একের গুণনীয়ক শুধুমাত্র এক, মানে আমরা এককে শুধু একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক মৌলিক সংখ্যার ভিতরে পড়ে না। তাইলে যতগুলা স্বাভাবিক সংখ্যা, এখানে কিন্তু আবার জিরো নিয়ে অনেকে কনফিউশন তৈরি করতে পারে, জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যার ভিতরে পড়ে না। তো যে সকল স্বাভাবিক সংখ্যাকে শুধুমাত্র দুইটি সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, আর কোনো বাড়তি সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না, তাই মৌলিক সংখ্যা। তো এই শর্তে আমি বলতে পারি যে 4 মৌলিক সংখ্যা না, কারণ 4কে তিনটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে, 4 দিয়ে এবং 2 দিয়ে।
তার মানে দুইটার বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, তো এটা মৌলিক সংখ্যা না। তাহলে শুধুমাত্র দুইটি সংখ্যা দ্বারা ভাগ করা গেলেই, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, শুধু দুইটি সংখ্যা দিয়ে ভাগ করা গেলে এটা মৌলিক সংখ্যা। আমি দুঃখিত, আমি এই কথাগুলো বারবার রিপিট করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে পরবর্তীতে জানিয়ে দিবেন, আপনাদের অ্যাকর্ডিংলি আমি ক্লাসটা করার চেষ্টা করি। তো এখন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা ম্যানুয়ালি বের করার চেষ্টা করব। 1 তো মৌলিক সংখ্যার বাইরে, এটা আমরা বুঝে গেলাম। 2 মৌলিক সংখ্যা, তারপর 3 মৌলিক সংখ্যা, কারণ 3 কে 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আমি এখানে 4 তুলিনি, কারণ 4 কে 1 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায় এবং 2 দিয়ে ভাগ করা যায়, তাই 4 মৌলিক সংখ্যার অন্তর্গত না। 5 মৌলিক সংখ্যা, কারণ 5 কে আমি 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। 6 মৌলিক সংখ্যার ভিতরে পড়েনি, কারণ 6 কে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3 এবং তারপর সর্বশেষ 6, 4টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো আমার শর্ত হচ্ছে 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যাওয়া লাগবে শুধুমাত্র। তো এরকম ভাবে 6ও কিন্তু মৌলিক সংখ্যার বাইরে। তো 7 কে 1 এবং 7 দ্বারা ভাগ করা যায়, 7 মৌলিক সংখ্যা। 8 মৌলিক না। আবার 9 যে সংখ্যাটা আছে এটাকে 1 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, তো এটা মৌলিক সংখ্যা না। তো 1 থেকে 10 পর্যন্ত আমরা 4টা সংখ্যাকে মৌলিক হিসেবে দেখলাম। এখন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা এভাবে বের করে ফেললাম। এখন বাকি সংখ্যাগুলো তো আমাদের জন্য মনে রাখা একটু টাফ। 11 থেকে 100 পর্যন্ত এই সকল টাফেস্ট মৌলিক সংখ্যাগুলা কিভাবে আমরা জাস্ট একটা ট্রিক্স অবলম্বন করে খুব সহজেই বের করতে পারি, এই টেকনিকটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তো যারা স্থানীয় মান সম্পর্কে ধারণা রাখে তারা কিন্তু জানে একক স্থানীয় অঙ্ক কোনটা। একবারে সর্বডানের যে অঙ্কটা আছে ওইটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। যেমন আমি যে এখানে 100 লিখলাম, এখানে 11 লিখলাম, এই শূন্যটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, একবারে সবার শেষের অঙ্ক, সর্বডানের অঙ্ক। এখানে এই 1টা একক স্থানীয় অঙ্ক, কারণ এটা সর্বডানের অঙ্ক, অর্থাৎ সর্বশেষ অঙ্ক। সর্বশেষ যে অঙ্কটা আছে ওইটাকে আমরা বলি একক স্থানীয় অঙ্ক। তো একক স্থানীয় অঙ্কের মধ্যে যদি 1, 3, 7, 9, 11 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বাইর করার ক্ষেত্রে একক স্থানীয় অঙ্কে যদি 1, 3, 7, 9 থাকে তাহলে এটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা থাকে। মৌলিক সংখ্যা হয়ে যাবে এরকম না, যেই সংখ্যা শেষে 1, 3, 7 অথবা 9 থাকবে তারা মৌলিক সংখ্যা হওয়ার দাবিদার। তো বাকি যে অংশগুলা বাদ গিয়েছে, অর্থাৎ একক স্থানীয় অঙ্কে 0 আছে, 2 আছে, তারপর 4 আছে, 5 আছে, 6 আছে এবং 8 আছে, ওই অঙ্কগুলা যদি একক স্থানীয় অঙ্কে থাকে তাহলে কিন্তু ওরা মৌলিক সংখ্যা হবে না। তার মানে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে যাদের শেষে এই অঙ্কগুলোর মধ্যে যে কোনো একটা আছে, তাদের মৌলিক হওয়ার সম্ভাবনা আছে। এই 4টার ভিতরে কোনো একটা অঙ্ক যদি একক স্থানীয় অঙ্কে না থাকে তাহলে নিঃসন্দেহে এটা মৌলিক সংখ্যা না। আমাদের আর কিছু করতেই হবে না, আমরা সরাসরি বলবো যে এই 4টার বাইরে একক স্থানীয় অঙ্কে কোনো সংখ্যা মানে ওই সংখ্যাটা মৌলিক হতেই পারে না। তো একক স্থানীয় অঙ্কে 1, 3, 7, 9 এইগুলা থাকার পরে আরেকটা কাজ আছে আমাদের, ছোট্ট কাজ, যে সংখ্যাটা 3 এবং 7 দ্বারা বিভাজ্য কিনা নিঃশেষে, এটা দেখতে হবে। তো ধরো আমি যদি বলি যে 21 মৌলিক সংখ্যা হওয়ার প্রবাবিলিটি আছে, কারণ 21 এর একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 1। তো 21 কে আমরা 3 এবং 7 দিয়ে ভাগ করা ট্রাই করব। যে কোনো একটা দিয়ে ভাগ করা গেলেই কিন্তু মৌলিক না। 3 দিয়ে ভাগ করা যায় 21 কে, আবার আমরা 7 দিয়েও ভাগ করতে পারি। এখানে দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা গিয়েছে, একটা সংখ্যা দিয়ে ভাগ করলেও কিন্তু মৌলিক হবে না। যদি শুধু 3 দিয়ে ভাগ যেত, 7 দিয়ে ভাগ যাওয়ার দরকার নাই, তাহলে ওটা মৌলিক সংখ্যা বলে বিবেচিত হতো না। ঠিক এরকম ভাবে যদি শুধুমাত্র 7 দিয়ে ভাগ করা গেল, 3 দিয়ে ভাগ করা গেল না, তবুও এটা মৌলিক না। তো একক স্থানীয় অঙ্কে প্রথম শর্ত হচ্ছে একক স্থানীয় অঙ্কে 1, 3, 7 বা 9 থাকতে হবে, এবং যেই সংখ্যার শেষে এই 4টা অঙ্কের ভিতরে যে কোনো একটা অঙ্ক আছে ওই সংখ্যাটাকে 3 অথবা 7 যে কোনো একটা সংখ্যা দিয়েও যদি ভাগ করা না যায় তাহলে ওই সংখ্যা নিঃসন্দেহে মৌলিক সংখ্যা। আমি বিশ্বাস করি যে এই ধরনের ট্রিক্সটা হয়তোবা অনেকে জানতেই না। উদাহরণস্বরূপ আমি একটা সংখ্যা একটু কল্পনা করার জন্য বলছি, যেমন 19।
19 সংখ্যার একক স্থানীয় অঙ্কে আছে 9। তো 19 সংখ্যাটার একক স্থানীয় অঙ্কে 9 আছে, তার মানে এই সংখ্যাটা মৌলিক সংখ্যা হতে পারে। এখন আমরা দেখব 19 কে 3 দিয়ে ভাগ করা যায় কিনা নিঃশেষে। আমরা যদি 19 কে 3 দিয়ে ভাগ করি তাহলে 3 × 18, 3 × 7 = 21, মানে 3 দিয়ে ভাগ করা গেল না। 7 দিয়ে, 7 দ্বিগুণে 14, 3 × 7 = 21, তার মানে আমরা 7 দিয়েও ভাগ করতে পারলাম না। তো এই ক্ষেত্রে 19 সংখ্যাটা একটা মৌলিক সংখ্যা। এর থেকে সহজ কোনো সমাধান হতেই পারে না। তো আমি এখন কয়েকটা সংখ্যা লিখে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। আমি এখানে 21 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলাকে লিখে নিলাম। এখন 21 থেকে 50-এর ভেতরে কোন কোন সংখ্যাগুলা মৌলিক এবং কোন কোন সংখ্যাগুলা মৌলিক না, এটা আমি আমার ট্রিক্সের সাহায্যে বের করার চেষ্টা করছি। তো আমার ট্রিক্সের মধ্যে প্রথমে আমি বলেছিলাম একক স্থানীয় অঙ্কে, যেই সংখ্যাগুলার একক স্থানীয় অঙ্কে 1, 3, 7 এবং 9 থাকবে, ওদের ভিতর থেকে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে। আর এই 4টা অঙ্ক বাদ দিয়ে একক স্থানীয় অঙ্কে যে কোনো অঙ্ক আসুক না কেন, এটা মৌলিক সংখ্যা হতেই পারে না। তো আমরা যেই সংখ্যাগুলোর মধ্যে 1, 3, 7 এবং 9 না থাকবে, এগুলাকে মৌলিক সংখ্যা থেকে রিমুভ করে দিচ্ছে, এগুলা মৌলিক সংখ্যা না। 22, 24, 25, 26, 28, 30, 32, 34, 36, 35, 38, 40, 42, 48, 46, 44, 50, 45। তো এখানে একটু লক্ষ্য করো, যতগুলা সংখ্যা আমি রেখেছি এই সংখ্যাগুলার একক স্থানীয় অঙ্কে 1, 3, 7 এবং 9 আছে। এই অঙ্কগুলা যেগুলাতে নাই এগুলা আমার দেখারই প্রয়োজন নেই, এগুলা নিঃসন্দেহে মৌলিক সংখ্যা হতে পারে না। তো আমার জন্য মৌলিক সংখ্যা বের করা এখন অনেকটা সহজ হয়ে গেল। তো আমি সহজে বলতে পারি যে একটা সংখ্যার মধ্যে আমি দেখবো যে একক স্থানীয় অঙ্ক কত। যদি একক স্থানীয় অঙ্ক 4টার ভিতরে থাকে তাহলে আমি মৌলিক সংখ্যা হতে পারে এটা নিয়ে কাজ করব। আর যেটার মধ্যে একক স্থানীয় অঙ্কে 4টা অঙ্ক না থাকবে ওইটাকে আমি মৌলিক সংখ্যা হিসেবে গণ্যই করব না, ওইটা প্রথম দিকে বাদ, কিছু দেখতেই হবে না। তো এখানে আমি দ্বিতীয় ক্রাইটেরিয়াটি একটু পূরণ করার চেষ্টা করি। তো দ্বিতীয় ক্রাইটেরিয়া ছিল যেই সংখ্যাগুলা একক স্থানীয় অঙ্কের 4টা অঙ্ক থাকবে এগুলাকে আমার 3 এবং 7 দিয়ে ভাগ করে একটু দেখতে হবে। যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা গেলে আর মৌলিক থাকবে না। এখন আমি একটু 21টার দিকে তাকাই। 21 সংখ্যাটাকে কিন্তু 3 দিয়ে ভাগ করে ফেলা যায়, তো এটার মৌলিক সংখ্যা থাকছে না। শেষে 1 থাকলেই, 3 থাকলেই, 7 থাকলেই, 9 থাকলেই যে মৌলিক হবে এরকম না। এইটা হচ্ছে প্রাথমিক স্টেপ। ওই স্টেপটা ক্রস করার পর তাদের দ্বিতীয় স্টেপটা হচ্ছে ওই সংখ্যাটাকে 3 এবং 7 দিয়েও কিন্তু ভাগ যাওয়া চলবে না, যদি চলে যায় তাহলে ওইটা মৌলিক না। 23 মৌলিক সংখ্যার ভিতরে থাকার সম্ভাবনা আছে, কারণ একক স্থানীয় অঙ্কে 3 আছে। এখন দেখি সর্বশেষ ক্রাইটেরিয়া, অর্থাৎ 3 এবং 7 এর মধ্যে যে কোনো একটা দিয়ে ভাগ করা যায় কিনা। 23কে 3 দিয়ে ভাগ করা যায় না, 3 8 24, আর যদি আমরা একটু পেছনে হিসাব করি 3 7 21। তো এখানে 23 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 7 দিয়েও ভাগ করা যায় না। 7 দ্বিগুণে 14, 3 7 21, 4 7 28। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি 23 যে সংখ্যাটা আছে এটা একটা মৌলিক সংখ্যা। তো আমরা 23কে কাউন্ট করব মৌলিক সংখ্যা হিসেবে। তারপর 27কে আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 27 মৌলিক না। 29 3 দিয়ে ভাগ করা যায় না, তারপর 7 দিয়েও ভাগ করা যায় না, তার মানে 29 মৌলিক সংখ্যা। 31 3 দিয়েও ভাগ করা যায় না, 7 দিয়েও ভাগ করা যায় না, 31 মৌলিক সংখ্যা। 33কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 33 মৌলিক সংখ্যার দৌড়ে পিছিয়ে গেল। 37কে 3 দ্বারা ভাগ করা যাবে না এবং এটাকে 7 দিয়েও ভাগ করা যাবে না, তার মানে 37ও মৌলিক সংখ্যা। 39 এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 39 সংখ্যাটাও মৌলিক হিসেবে থাকছে না। 41কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ 3 এবং 7-এর মধ্য থেকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার মানে 41 মৌলিক। এরকম ভাবে 43কেও ভাগ করা যায় না, 3 দিয়েও যায় না, 7 দিয়েও যায় না, 43 মৌলিক। এরকম ভাবে
47 মৌলিক। 49কে 3 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু পরবর্তীতে 7 দিয়ে ভাগ করা যায়, 7 7 49। তাহলে আমরা বলতে পারি 49ও মৌলিক সংখ্যা নয়। তো আমরা পেলাম 23 মৌলিক সংখ্যা, 29 মৌলিক সংখ্যা, 31 মৌলিক সংখ্যা, 37 মৌলিক সংখ্যা, 41 মৌলিক সংখ্যা, 43 মৌলিক সংখ্যা এবং সর্বশেষ 47। এই 21 থেকে 50-এর ভিতরে মৌলিক সংখ্যা কিন্তু দেখো আমি কত শর্টকাট টেকনিকে বের করে ফেলেছি। আমার বেসিকটা শুধুমাত্র এতটুকুই যে একক স্থানীয় অঙ্কের 4টা অঙ্কের যে কোনো একটা অঙ্ক থাকতে হবে এবং ওই সংখ্যাটাকে 3 এবং 7 দিয়ে ভাগ দেওয়া যাবে না। যদি এই ক্রাইটেরিয়া পূরণ করে ফেলে তাহলে আমি বলতে পারবো 11 থেকে 100-এর ভিতরে ওই সংখ্যাটা মৌলিক। তো বাকি সংখ্যাগুলাকে যদি আমি বের করতে চাই, ধরো 11 থেকে আরো যতগুলা সংখ্যা আছে ওই সংখ্যাগুলা মৌলিক কিনা, তাহলে সহজ একটা হিসাব, প্রথম 4টা অঙ্কের ভিতরে যে কোনো একটার অন্তর্ভুক্ত হতেই হবে। তারপরের ক্রাইটেরিয়া কিন্তু এরকম না যে 3 এবং 7 দিয়ে ভাগ যাওয়া। পরের ক্রাইটেরিয়া হচ্ছে যে মৌলিক সংখ্যাগুলা বের হবে এই মৌলিক সংখ্যাগুলার মধ্য থেকে আমরা ভাগ করে দেখব যে কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। যদি যায় তাহলে মৌলিক নয়, নতবা মৌলিক। ঠিক আছে? তো এইভাবে আমরা চাইলে বাকিগুলা বের করে ফেলতে পারবো। আর আমি যে ট্রিক্সটা দিয়েছি এটা কিন্তু 1 থেকে 100-এর ভিতরে খুব সুন্দরভাবে কাজ করবে। আর 100-র বাইরে ওইটা কিন্তু পরবর্তীতে 4টা অঙ্ক, এটা কিন্তু বেসিক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে 4টা অঙ্ক না থাকলে বিশ্বের কোনো সংখ্যাই মৌলিকের অন্তর্গত বলে বিবেচিত হবে না। যতগুলা মৌলিক ততগুলা মৌলিকের একক স্থানীয় অঙ্কে হয় 1 আছে, না হয় 3, না হয় 7, না হয় 9। এছাড়া কিন্তু এরা মৌলিক না, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে শুরু করে। তো আমরা 21 থেকে 50-এর ভিতরে এই সংখ্যাগুলোকে মৌলিক হিসেবে পেলাম। এভাবে আশা করি তোমরাও পরবর্তী যতগুলা সংখ্যা আছে এগুলোর মধ্য থেকে কোনটা মৌলিক কোনটা মৌলিক নয় এটা সহজেই বের করে ফেলতে পারবে। তো আমি যদি এখানে তোমাদেরকে বলি যে 81 সংখ্যাটা মৌলিক কি না, তোমরা এখানে বলতে পারবে যে 81-র একক স্থানীয় অঙ্কে 1 আছে, তার মানে এটা মৌলিক হতে পারে। তারপর এটাকে আমরা 3 দিয়ে কিন্তু ভাগ করে ফেলতে হবে অথবা 7 দিয়ে ভাগ করতে হবে। 81-কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 81 মৌলিক নয়। তো এরকম ভাবে আমরা কোনটা মৌলিক অথবা কোনটা মৌলিক নয় এটা ধরতে পারি। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি লিখলাম এখানে 75। 75-এর একক স্থানীয় অঙ্কের ঘরে কিন্তু 5 আছে। এই 5 কিন্তু মৌলিক সংখ্যার 4টা যে অংশ আছে, 4টা অঙ্ক আছে এটার ভিতরে পড়েনি, তার মানে 75 3 আর 7 দিয়ে ভাগ করে দেখার প্রয়োজন নেই, সরাসরি 75 আউট অফ মৌলিক সংখ্যা। তো আমরা এভাবে কিন্তু খুব সহজেই মৌলিক সংখ্যাগুলা বের করতে পারি। তো এখন আমরা নিজেরাই বিভিন্ন সংখ্যা নিয়ে নিজে নিজে ট্রাই করার চেষ্টা করব। আর এই কনফিউশনটা আশা করি সবার মধ্যে থেকে দূর হয়ে গিয়েছে যে 1 কেন মৌলিক সংখ্যার বাইরে। তারপরেও যদি এইগুলা নিয়ে কারো বিন্দু মাত্র কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর আমি যদি কোনো জায়গায় কোনো ত্রুটি বা কোনো জায়গায় কোনো কিছু বলতে আমি ভুল করে ফেলি তাহলে অবশ্যই আমাকে এই বিষয়ে অবগত করবেন। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ তো প্রত্যেকটা মানুষকে এভাবে তৈরি করেছে। তো আমারও ভুল হতে পারে। ভুল যদি হয় অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, আমি এটাকে সদর্পে মেনে নেব। তো আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমিও যেন আপনাদের পাশে এরকম ভাবে থাকতে পারি এটা কিন্তু দোয়া দোয়া হিসেবে আপনাদের কাছে দরখাস্ত রইল আমার। তো আজকের মতো আমি আমার ক্লাসটা এখানেই গুছিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে অন্য কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেগুলা আমাদের জন্য খুবই কঠিন, এগুলা আমরা কিভাবে সহজে বের করতে পারবো এগুলা নিয়ে একটা ক্লাস হয়তোবা কোনো একদিন করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।